থিয়েটারের যে সাবজেক্ট গুলো আপনার সামনে এনে দেবে সেটা আপনাকে শিক্ষিত করবে। এমন অনেক সাবজেক্ট যা আপনি আপনি জানেন না, কিন্তু মানুষের জন্য কেউ ভাবে বেলাল একটা বৃষ্টিতে ভিজে কেউ কাঁধে বোধ ছুটে যায়, তো মানুষগুলোকে আমাদের প্রয়োজন নেই সরে দিতে। তো জীবনের যে বাকি সময়টা তোমার আছে, সময়টা মানুষের জন্য দান করো, মানুষকে দাও। তেমন ভাবে আমি আরেকজন খুব বড় মাপের পরিচালক অভিনেতা, তার সঙ্গে আমার কাজ করা হয়নি, কিন্তু তার সঙ্গে আমার একটা সূত্র ধরে আলাপ হয়েছিল আর কি। তো সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অজিতেশ স্যার দ্বিতীয়বার যখন এখানে উঠে আসেন বেলেঘাটে সিআইটি ওখানে একটা জায়গায় ফ্ল্যাটে 4 তলায় থাকতেন, তো আমার সঙ্গে আলাপ হয়েছিল। আলাপ হতে হতে মানে দেখলাম যে একটা শিশু মন তার মধ্যে আছে, অনেক বড় মাপের বড় মনের মানুষ। কিন্তু অদ্ভুত এত বড় মাপের মানুষ থিয়েটারে আমার 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 সাথে পরিচয় হয়নি, হয়তো আছেন, কিন্তু যেমন ধরুন আমাদের একটা নাটক তখন চলছিল 70 দশকে, ফুলের মেলা চলচ্চিত্র, নাট্যকার কাজল ঘোষ ছিলেন আর কি, ডিরেকশন কাজল দাঁড়িয়ে ছিল। তো আমাদের নাটকটা তখন কলকাতা একটু সারা ফেলেছে আর কি। তখন আমরা অজিতেশ বাবুর কাছে গিয়ে বললাম যে আমরা একটা নাটক করেছি, ফুলের মেলা চলচ্চিত্র, তো যদি নাটকটা একটু দেখেন আপনি। ঠিক আছে, দেখাও দেখো, কবে দেখাবো দেখাও। তো আমরা এখানে একটা ছোট্ট স্কুল ছিল বিদ্যাসাগর বাড়িতে, সেখানে ব্যবস্থা করলাম এবং ওনাকে একটা দিন রিক্সা করে নিয়ে গেলাম আর কি। উনি আমাদের সেই নাটকটা দেখলেন, দেখে আমরা কাগজ আর কলম দিয়েছিলাম কারেকশন করার জন্য। দেখার পরে উনি হাততালি দিয়ে উঠলেন, দিয়ে বললেন যে ভীষণই ভালো নাটক, এই নাটকটা অনেক মানুষের দেখা দরকার। তো তোমাদের এই নাটকটা তোমরা কি একাডেমিতে করেছো কখনো? না। ঠিক আছে, আমাকে বললো আমি তোমাকে নিয়ে একাডেমি ফাইন্যান্সে যাবো, গিয়ে একটা ডেট অ্যারেঞ্জ করবো, আর সেই ডেটটা মূলত আমি 50টা চিঠি লিখে দেবো। সেই 50টা চিঠি 50টা নাট্য ব্যক্তিত্ব, ফিল্মের লোক, এদেরকে তোমরা একটু চিঠি দিয়ে আসবে এবং সেদিন তারা দেখতে আসবেন একাডেমিতে, আমি থাকবো। আমি তো অবাক হয়ে গেলাম, যত বড় মাপের মানুষ আমাদের নাটক দেখে। সে এইটাও উল্লেখ করলো, এই নাটকটা দেখার পরে আমার প্রতিক্রিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের 10টি দলের মধ্যে মাঙ্গলিক একটি দল, মানে এতখানি আমাদের এগিয়ে দিলেন। তারপর প্রত্যেকদিন যেতাম, 5টা করে চিঠি দিত, আমরা দিতাম, সেই চিঠিগুলো একজন বিলি করতো, এই করতে করতে 50টা চিঠি। শুধু তাই না, আমাকে একদিন নিয়ে গেলেন একাডেমি ফাইন্যান্স, তখন লেডি রানী মুখার্জি জীবিত। লেডি রানী মুখার্জি কাছে, তো লেডি রানী মুখার্জির কাছে আমি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, দেখুন ম্যাডাম, ওরা একটা খুব ভালো নাটক করেছে, আমি চাই নাটকটা অনেক মানুষ দেখুক, আপনি আপনার একটা ডেট ওদের ব্যবস্থা করুন। দেখে অত্যন্ত ইয়ে হয়েছেন আর কি, খুশি হয়েছেন। সঙ্গে সঙ্গে তখন পাশে পড়েছিল ডিরেক্টর কেপি সিং, আমার নামটা এখনো মনে আছে, উল্লেখযোগ্য ঘটনা, জীবনের উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে আছে। কেপি সিংকে দেখলেন, দেখুন তো জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া যায় কিনা। তিনি বললেন 26শে জানুয়ারিটা ফাঁকা আছে, বলে ওদের দিয়ে দিন। চলে এলাম, তারপর চিঠি হলো, আদান-প্রদান হলো। 26শে জানুয়ারি দিন উনি গেটে দাঁড়িয়ে আছেন, ভাবুন আমাদের একাডেমি ফাইন্যান্সের ভেতরে যে ঢোকার যে গেটটা, দর্শকে ধরা, সেখানে উনি দাঁড়িয়ে রিসিভ করছেন সমস্ত অতিথিদের, উনি নেমন্তন্ন করেছেন, এবং সে নাটকটা উনি দেখালেন, অত দর্শককে নাটকটা দেখালেন। মানে এতটাই উদার, এতটাই বড় মাপের মানুষ ছিলেন। নাটক শুধু তাই নয়, এই নাটকটা দেখার পরে উনি আমাদের শুধু বলতেন হোয়াট নেক্সট, এই পরের নাটকটা কি। যখন একটা কথা বলতেন যে একটা নাটক সাকসেস হওয়ার পরে পরের নাটকটা অনেক কঠিন হয়ে যায়, সেটাকে করা। সবসময় সাফল্য যখন চলে আসে, সাফল্যটাকে ধরে রাখা, যেটা আমরা সবাই বলি। তারপরে হঠাৎ একদিন রাত 11টার সময় ডেকে পাঠালেন, বললেন যে এবারে রঙ্গনায় যে ভালো মানুষটা হচ্ছে, আমরা কালী পুজোর দিন ম্যাটিনি শো করতে পারবো না, তুমি কি করতে পারবে? এখন আমার কাছে টাকা নেই দাদা, বলে হল ভাড়াটা যদি আমি দিই, বিজ্ঞাপন করতে পারবে? 45 টাকা তখন বিজ্ঞাপন করতে লাগতো, 15 টাকা ছিল।
তাই বললাম যে হ্যাঁ সেটা পারবো। তো কালকে এক কাজ করে 2টোর সময় রঙ্গনায় চলে যাও, আমি আমার একজন লোক থাকবে, সে তোমার টাকাটা জমা করে দেবে। পরে 2টোর সময় গেলাম, যেদিকে সুব্রত পাল নান্দিকার সেক্রেটারি ছিলেন, দুর্ভাগ্য সুব্রতটা মারা গেছেন, সুব্রতটা আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে ওপরে গিয়ে অফিসে 200 টাকা জমা করে দিল। এবং নির্ধারিত দিনে আমাদের শনিবার ম্যাটিনিতে শোটা হলো, হয়ে যাওয়ার পরে আমরা আবার হরিদাসের বাড়িতে গেলাম। আমি যে বললো হয়েছে, শো হয়েছে, হ্যাঁ কটা টাকা বিক্রি হয়েছে, এখন 60 টাকা। 60 টাকা? তোমার 30 জন লোক তোমার টিকিট করে দেখেছে আজকে? হ্যাঁ দেখেছে। কেউ বলেনি তো নান্দিকারের ফুটবল, এই নান্দিকারের ভালো মানুষ দেবো? না, কেউ বলেনি। টিকিট কেটেই তারা ঢুকেছেন। বাহ, আর কি চাই? এই যে উদারতা, একটা থিয়েটার দল, আপনি যখন উঠে আসছেন, আমি তো মতো একটা মানুষ, হ্যাঁ মানুষ, অত বড় মাপের একজন মানুষ, বিশাল মাপের মানুষ, সেই মানুষটা একটা দলকে কিভাবে সাহায্য করতে হয় সেটা শিখিয়ে গেছেন। আর ওই অজিতেশদার ওই যে একটা দলকে সাহায্য করা, সেইটা কিন্তু আমার ভেতরে ঢুকে গেল আর কি। উনি একটা মস্ত বড় কথা বলতেন যে শিল্পীকে বিনয়ী হতে হবে, আর বিনয় যার মধ্যে থাকবে সে নিতে পারবে, আর যে নিতে পারবে সে দিতে পারবে। তো সেইটা অজিতেশদার ওই শুধু কথাটা শুধু আমার ব্যক্তি জীবনে নয়, আমার সমষ্টিগত জীবনে ওটাকে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি। মানে ওটা আমার কাছে একটা আদর্শবান মানুষ হয়েছিল থিয়েটারে, যার মধ্যে কোনো কলুষিত নেই, যার মধ্যে কোনো সংকীর্ণতা নেই, যিনি মানুষকে সাহায্য করতে পারলেই যেন থিয়েটারে সাহায্য করা হয়। আর উনি একটা কথা বারবার যেটা আমার বলেছিলেন যে সমীর, প্রফেশনাল হতে গেলে তোমাকে চাকরিটা করলে হবে না, তোমাকে চাকরি ছেড়ে থিয়েটারটা করতে হবে, তবে তোমার থিয়েটারে ফুল টাইম, মানে পূর্ণ সময়। একটা মানুষ যখন পূর্ণ সময় চাকরি করে জীবিকা নির্বাহ করে, তেমনি থিয়েটার তোমাকে জীবিকা দেবে, তুমি তাকে পূর্ণ সময়টা দিতে হবে তোমাকে। তো এটা নিয়ে একটা অশোক মুখোপাধ্যায় একটা গল্প বলেন অজিতদাকে নিয়ে, যে বলেন আমি অজিতদার বাড়িতে গেছি, অজিতদার বাড়িতে গিয়ে বসে আছি, 11টা যখন বাজে, আমি বললাম অজিতদা আমি যাই। বল কেন, কোথায় যাবে? মানে আমি কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াবেন না অসুবিধা, ইউনিভার্সিটি যাবে না, না গেলে কি হবে? চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে কি হবে? খেতে যাবো না। যেদিন থিয়েটারটা করে খেতে পারবে না, সেদিন থিয়েটারটা উন্নতি হবে, তাহলে হবে না। সেদিন ভেতরে এইটা আসবে যে থিয়েটার না করলে আমি খেতে পাবো না, সেই দিন থিয়েটার উন্নতি হবে। কত বড় কথাটা। এখন অনেক ছেলেই, অনেক ইয়াং জেনারেশন, অনেক ছেলে এখন ওই ফুল টাইম থিয়েটার করে, তারা হয়তো কম রোজগার করে, কিন্তু তারা কিন্তু ঝাঁপিয়েছে। আমি তাদের খুব সম্মান করি, ভীষণ সম্মান করি। আজকের প্রজন্মে অনেকে আছে যারা ফুল টাইম থিয়েটার করে বাঁচতে চায়, কিন্তু আমাদের অর্থনৈতিক কাঠামোটা এতটাই নড়বড়ে যে ফুল টাইম থিয়েটার করে বাঁচা খুব মুশকিল, খুব মুশকিল, চ্যালেঞ্জিং, মানে খুব মুশকিল। আজকের বাজারে শুধু থিয়েটার করে বাঁচবো ওটা হবে না, তাকে সাইড বাই সাইড টেলিভিশন, ফিল্ম, এগুলোতে ঘোরাফেরা করতে হবে আর কি। তারপরে অরুণ মুখার্জি, অরুণ মুখের চেতনার অরুণ মুখার্জি, যার সৃষ্টি জগন্নাথ, যার সৃষ্টি মারিশন বা যার সৃষ্টি মুখোমুখি যোদ্ধা, বাংলা থিয়েটারকে অরুণদা অনেক দিয়েছেন আর কি। সেই লোকটাকে নিয়ে মৃণাল সেন ছবি করলেন পরশুরাম ছবি করার পরে অরুণদাকে ভয় পুরস্কার দেওয়া হলো, যে পুরস্কার উত্তর করতে পেরেছেন, উত্তর কুমার পেলেন, সে পুরস্কার অরুণদা পেলেন। মানে কত বড় মাপের অভিনেতা সে আমাদের এই দলে মাঙ্গলিকে, সে আমাদের একটা নাটকে 72টা রাত্রি অভিনয় করেছে। এটা আমাদের কাছে ওরা জীবনের পাওনা আছে, এগুলো জীবনের পাওনা। মানে তার কাছ থেকে অনেক রকম সাহায্য মাঙ্গলিক পেয়েছে। তাই সবসময় যখনই কোনো কথা হয়, অরুণদাকে আমি ভীষণভাবেই তাকে স্মরণ করি, তাকে মনে করি, এবং অরুণদার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা আছে, ভীষণ। এবং থিয়েটারটা কিভাবে গড়তে হয় সেটা অরুণদার কাছ থেকেও শেখা যায়, মানে থিয়েটারটা কিভাবে গড়তে হয়। অরুণদার পরিচালনার পদ্ধতিটাও আমি দেখেছি, একসঙ্গে কাজও করেছি অরুণদার সঙ্গে। আমি অরুণদার চেতনাতেও আমি কয়েকটা নাটকে অভিনয় করেছি অরুণদার সঙ্গে, আমি দেখেছি অরুণদার প্রসেসটা, দারুণ প্রসেস। অরুণদার সবসময় একটা কথা বলতেন যে একটা অভিনেতার রিহার্সাল মোর রিহার্সাল, যত বেশি রিহার্স করবে তত তোমার গানে যেমন প্র্যাকটিস করতে হয়, নাচে করতে হয়, অভিনয়তে রিহার্সালটাই, নাটক থিয়েটারে তো সেটাই। মনোজ মিত্রকে নিয়ে আপনি কি বলবেন? মনোজের সঙ্গে আমার ভীষণই ঘনিষ্ঠতা ছিল। মনোজার নাটক আমি আমার দলে অভিনয় করেছি, আইন বেল নাটক। মনোজার সঙ্গে আমি গল্প হেকিম সাহেবে
3টে শো করেছি, আকাশবাণীতে অভিনয় করেছি, মনোজদার দলে অভিনয় করেছি। মনোজদার দলে একটি নাটকে আমি ডিরেকশনের কাজ মনোজদা আমাকে দিয়ে করিয়েছে, বলেছে এই নাটকটা তুমি করো, আমি শরীরটা ভালো নেই, তুমি করে দাও। মনোজদার সঙ্গে আমার খুব ভালো ভালো সখ্যতা ছিল, বিশেষ করে ওই ছবিটা করার সময় থেকে মনোজদার সঙ্গে আমার সখ্যতাটা আরো বাড়ে আর কি, এই চলকুন্তল করার সময়। তো মনোজদা বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের একজন খুব বড় মতো নাট্যকার, নাট্যকার, অভিনেতা, পরিচালক, এই সমস্ত মানুষগুলো চলে যাওয়া যায় একটা বড় শূন্যতার জায়গা। এরকম ভাবে আপনার কি মনে হয় যে তার প্যারালাল মানে মনোজ মিত্র একজন হতে পারবে না বা অজিতেশ বন্দ্যোপাধ্যায় হতে পারবে না, কিন্তু তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যারা একদিনকে একটা সেরকম শিক্ষা নাট্য জগতে বা থিয়েটার জগতে বা অভিনয় জগতে দিতে পারবে, কেউ কেউ পরিপূরক হতে পারে না, যে একটা মানুষ নিজের মতো করে তৈরি হয়। আমি আমার মতো, উনি ওনার মতো, ও ওর মতো, এরপর যারা উঠে আসছে তারাও কাজ করছে, তাদের কাজে মানুষ দেখছেন, ভালো বলছেন। অতএব মনোজ মিত্রের মতো কেউ হবে এটা কেউ আশা করা যায় না, বা উপলব্ধির মতো কেউ হবেন এটা কেউ আশা করা যায় না। এক একটা মানুষ এক একটা দিক নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আগে, তাদের একটা সময়। পরবর্তীকালে অবশ্যই আমরা দেবশঙ্কর হালদারকে পাচ্ছি, দেবশঙ্কর হালদার আছে, অনির্বাণ ভট্টাচার্য আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, অনেকেই আছে, অনেক ভালো ভালো অভিনেতা আছে। শঙ্কর চক্রবর্তী এখন থিয়েটার করছে, আমাদের চন্দন সেন আছে, শান্তিলাল আছে, শান্তির ছেলেটা আছে, অনেক 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 ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো অভিনেতা উঠে এসছে। তো তারা থিয়েটারটা চলছে কি করে, শিল্পটা তো চলছে, তো রানিং, একটু বসে নেই, কেউ তো বসে নেই। মানে কেউ কারো পরিপূরক হতে পারে না, যে যার জায়গায় কাজ করে এগিয়ে যাচ্ছে আর কি। আমরা কখনো আমি কখনো বিশ্বাস করি না যে মনোজ মিত্রের জায়গাটা তো পূর্ণ হলো না, হয়েছে তো পূর্ণ, তার ছেলেটা চলছে কি করে। পৃথিবীতে মানুষ আসে যায়, কালের নিয়ম, প্রাকৃতিক নিয়ম, চলে যেতে হবে মানুষকে, কিন্তু যে যার মতো করে বেঁচে আছে আর কি। সেটা জীবনের সর্বক্ষেত্রে, কিন্তু সর্বক্ষেত্রে। অনেকে বলেন অমুক খেলোয়াড়, ইস্টবেঙ্গলের অমুক, মোহনবাগানের অমুক খেলোয়াড় দারুণ খেলতেন, এখন কোথায়, এখনকার মতো খেলে। তখন একটা স্টাইল ছিল খেলার, সেই স্টাইলটা এখন পাল্টেছে। খেলার স্টাইল পাল্টাবার সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। অভিনয়ের একটা স্টাইল ছিল, সেইটা স্টাইলটা ওইটাও লোকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন আর নতুন করে একটা স্টাইল তৈরি হচ্ছে, নতুন করে ভাবনা তৈরি হচ্ছে। তো এটার সঙ্গে না কালের নিয়মেই সব পরিবর্তন হতে থাকবে আর কি, এটা হতে থাকবে। এটার সঙ্গে কোনো কারোর সঙ্গে কারো তুলনা করলে হবে না আর কি। বর্তমানকালে আমাদের বন্ধু মেঘনাথ ভট্টাচার্য আছে, অনেক ভালো ভালো সাহেব, অনেক ভালো ভালো নাটক দর্শকের কাছে উপস্থিত করেছে, উপহার দিয়েছে। তো ওর মতোই, ও দেখুন, ওর একটা দর্শক তৈরি করা আছে, ওর নাটক দেখতে হাউসফুল হয়, কিন্তু কম কথা নয়। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা এসেছে, এখন তো মানুষের সবসময় একটা টেন্ডেন্সি যে হাতের মুঠোয় সব আছে, তার জন্য কি আপনার মনে হয় থিয়েটারে বা নাটকে কোনো প্রভাব? না না না, ওটিটি এইসবটা থিয়েটারে কোনো প্রভাব পড়ছে না। থিয়েটার তো জীবন, তো লাইফ। আমি যাবো কেন, ব্যাপারটা হচ্ছে কোথায় যাবো কেন, থিয়েটারে যাবো কেন? থিয়েটারে আমাদের নিজেকে শিক্ষিত করা যাবে না তো। থিয়েটারে যে সাবজেক্ট গুলো আপনার সামনে এনে দেবে, সেটা আপনাকে শিক্ষিত করবে। এমন অনেক সাবজেক্টে যা আপনি জানেন না। কারণ আমি একটা নাটকের কথা বলছি, আয়ুদান, মোহিত চট্টোপাধ্যায়ের লেখা আয়ুদান। আয়ুদানের কনসেপ্ট হচ্ছে যে একটা মানুষের জন্য কাজ করে, শুধু মানুষের ভালো চায় আর কি। সেই মানুষটার নাম হচ্ছে যদুবুদ্ধি। সে আগে আমরা দেখেছি, সে বলে যে আমার সঙ্গে হারুনুর রশিদের দেখা হয়, কথা হয়।